ধন্যবাদ সবাইকে। আই এম হোসেন রহমান সানি। ওয়েলকাম টু মাই ফার্স্ট এপিসোড অফ দ্য ইন্টারপ্রিটেড। দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন এবং যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। গত 10 মাস ধরে আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি। সারা বিশ্বে মহামারী করোনা আমাদেরকে বিপর্যস্ত করে ফেলেছে। আমাদের দেশও এর বাইরে নয়। সারা বিশ্ব বলতে গেলে আজ স্থবির হয়ে পড়েছে। মানব জাতির ইতিহাসে বিগত 10 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে আসলে এইরকম বিপর্যয় এইবারই প্রথম। ইউরোপের অনেক দেশ তুলনামূলকভাবে ভালোভাবে প্রথম ওয়েভটা করোনা ভাইরাসের মোকাবেলা করতে পারলেও সেকেন্ড ওয়েভে এসে তারা কিন্তু ধরাশায়ী হয়ে গেছে এবং প্রথম ওয়েভের পর সেকেন্ড ওয়েভ এখন আবার যখন শুরু হয়েছে ঠিক সেই মুহূর্তে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেনের মতো দেশগুলো কিন্তু আবার তারা লকডাউনে যেতে বাধ্য হয়েছে। আমরা জানি না সামনে আমাদের শীতকাল আসতেছে, আমরা জানি না এই শীতকালে আমরা কিভাবে সেকেন্ড ওয়েভ করোনা ভাইরাসের মোকাবেলাটা করতে পারবো। সরকার আমাদেরকে কোন ওয়েতে আমাদেরকে নিয়ে যাবে এবং সরকার কিভাবে এটাকে মোকাবেলা করবে। এর সাথে যুক্ত হয়েছে বিভিন্ন রকমের অপরাধ, যেগুলো বাংলাদেশের খুব নিত্য নৈমিত্তিক অপরাধ জগতে প্রতিনিয়তই ঘটে। যেমন দুর্নীতি, সাথে যুক্ত হয়েছে এবার স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষার বিভিন্ন রকমের রেজাল্ট, কারণ তারা এখন ডিসেম্বর মাস চলে এসেছে, তারা পরীক্ষা দিতে পারতেছে না, তারা কিভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করবে সেই একটা ব্যাপার। এছাড়া চালু হয়েছে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো ঘটনা, যেগুলো আমরা দেখতেছি বিগত 4 মাস ধরে, বিগত 2-3 মাসে অতিরিক্ত পরিমাণ দেখা দিয়েছে বিভিন্ন দেশে। তো এইসব বিষয় নিয়ে আজকে আমাদের বিষয় নিয়ে আলোচনা আমাদের দুইজন অতিথি আছে। আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের প্রথম অতিথি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন প্রিন্স, সাবেক সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখা, এবং আরেকজন আছেন অর্থনীতিবিদ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সির স্টুডেন্ট বা মোহাম্মদ মেহেদী হাসান। সবাই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। প্রথম প্রশ্ন আমি করব আব্দুল্লাহ মামুন প্রিন্সকে। প্রিন্স, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, ধন্যবাদ, আপনাকে শুনতে পাচ্ছি। আব্দুল্লাহ মামুন প্রিন্স, আমাদের সাথে জয়েন করার জন্য ধন্যবাদ। আমি আসলে জানতে চাবো আপনার কাছে যে কেমন আছেন আপনি এবং আপনার পরিবার, আপনার স্বাস্থ্য এর অবস্থা কি, এবং আমি আরো একটু জানতে চাবো যে এই ক্রাইসিস মোমেন্টে কিভাবে আসলে আপনি ক্রাইসিস মোমেন্টে ফ্রন্টলাইনার একজন যোদ্ধা হিসেবে কিভাবে আপনি এবং আপনার পরিবারকে কিভাবে আপনার সুরক্ষিত রাখছেন বা সুরক্ষিত রাখার চেষ্টা করছেন, এই বিষয়ে যদি আপনার কিছু বলতেন তাহলে আমরা শুনতাম আর কি, আপনারা কিভাবে এটা ফেস করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া জীবন এবং যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন সোনার বাংলা বিনির্মাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার পরিবারের সবাই আল্লাহর রহমতে এবং সবার দয়ায় ভালো আছে। এর মধ্যে আমি একটু সাইনাস জনিত কারণে একটু অসুস্থ ছিলাম, দীর্ঘদিন অসুস্থ আছি। মাঝখানে আমি ইন্ডিয়াতেও চিকিৎসা হচ্ছিলাম, কিন্তু এই করোনা ভাইরাস লকডাউনের কারণে যেখানে আমি যেতে পারছি না, ইমিগ্রেশন বন্ধ হয়ে গেছে, বর্ডার ক্রস নিষিদ্ধ হয়েছে। তো আমি তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ঢাকাতে চিকিৎসা হচ্ছিলাম। আমি আজকেই ঢাকা থেকে কুষ্টিয়াতে আমার নিজ বাড়িতে আসলাম এবং আপনাদের সাথে জয়েন করছি। জি, তাছাড়া কাছের মানুষ, আত্মীয় স্বজন সবাই ভালো আছে। আর ভালো থাকার, এই ক্রাইসিসের মধ্যে ভালো থাকাটা নেহায়েত আল্লাহর রহমত এবং মানুষের দোয়া। ভালো থাকার জন্য আসলে করোনা ভাইরাস, এটা তো যেভাবে সংক্রমণ বৃদ্ধি হচ্ছিল দিনের পর দিন, ডে বাই ডে একটা পর্যায়ে, সেই সময়টাই যে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিধিসম্মত যে ব্যাপারগুলো ছিল, এগুলো আসলে আমি নিজেও মেনেছি। আমি আমার পরিবারে বাবা মা বোন আছেন ছোট, তাদেরকেও তারাও মেনেছে, এবং বরং আমি মাঝে মাঝে কোনো কিছু করলে তারাও আমাকে গাইডলাইন দিয়েছে। এভাবেই চলছিল। জি, আলহামদুলিল্লাহ। জি, আপনি প্রশ্ন করেছিলেন আমাকে আরেকটা। জি, ধন্যবাদ প্রিন্স।
এখন পর্যন্ত আপনি কি অবগত আছেন যে এখন পর্যন্ত কুষ্টিয়া শহরে, মানে আই মিন কুষ্টিয়া ডিস্ট্রিক্টে আপনি যেখানে থাকেন আর কি, সেখানে টোটাল করোনা ভাইরাসের টোটাল রোগীর সংখ্যা কত? আজকে একজন ফ্রন্টলাইনার ধন্যবাদ সানি। যোদ্ধা হিসেবে আপনার জানা উচিত, আমি মনে করি আর কি, আপনি মেবি জানেন। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ সানি। আজকে জি অক্টোবর 9 তারিখ, আমি গত 7 তারিখ পর্যন্ত 7 তারিখ পর্যন্ত আমার নিজ জেলা জি। কুষ্টিয়ার আক্রান্ত সংখ্যা ছিল হচ্ছে 3243 জন। 3243 আচ্ছা। জন, ওকে। যেটা শুরুতেই খুবই অল্প আচ্ছা। থেকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছিল। আজকে আজকে পর্যন্ত ওকে। গত 7 তারিখ পর্যন্ত 3243 জন। ওকে। ওকে। অনেকেই তো এখন আমাদের দেশে যে যেরকম অবস্থা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এখন আসলে এগুলো জাস্ট নাম্বার সংখ্যা হিসেবে চলে আসছে। আমরা এগুলো আসলে মনে করি না বা মনে রাখার চেষ্টাও করি না। যে আপনি যে মনে রাখছেন, এটা অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে আপনি যে আপনার নিজের জেলা সম্পর্কে খোঁজ খবর রাখতেছেন। ধন্যবাদ। এখন পর্যন্ত আমরা যাদেরকে বলি আসলে করোনা যোদ্ধা, আসলে করোনার ফ্রন্ট লাইনার যোদ্ধা, হুম, তো এই তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আপনার কি মতামত? আপনি একজন বাংলাদেশের সরকারের আহ, আহ, অঙ্গ সংগঠন ছাত্রলীগের একজন সহসভাপতি ছিলেন। কিছুদিন আগে আপনাদের বিলুপ্ত হয়েছে। তো আমি যেটুকু জানি যে আপনাদের যে দায়িত্ব এবং কর্তব্য, যে যেটা ফ্রন্ট লাইনার যোদ্ধা হিসেবে ছিল, আপনাদের আপনি যেখানে অবস্থান করেন বা আপনার নিজ জেলাতে, তো সেগুলো কি আপনি পরিপূর্ণভাবে করতে পেরেছেন? আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলে করোনার ফ্রন্ট লাইনের যোদ্ধা, যোদ্ধা আসলে যোদ্ধা বলতে এখানে আসলে করোনা যেটা হচ্ছে, এর প্রথম যোদ্ধা আমি বলতে চাই যারা চিকিৎসা সেবার সাথে জড়িয়ে আছে তারা। প্রথমত ডাক্তার, নার্স, বিভিন্ন টেকনোলজিস্ট। আমরা দেখেছি যে তারা জীবনকে বাজি রেখে তারা আহ রোগীর সেবা করছে। তারপর আমাদের আমাদের যে উপজেলা ভিত্তিক যেটা ইওনো আছেন, আমাদের ওসি সাহেব আছেন, আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন। আহ, সবাই কিন্তু নিজ নিজ জায়গা থেকে কাজ করতেন। আর সেক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আহ, সদ্য সাবেক সহসভাপতি হিসেবে আমার জায়গা থেকে ঠিক যখন 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হলো, তারপর থেকেই আমরা কিন্তু আমাদের এমপি মহোদয়ের নির্দেশে প্রথমে জনগণকে সচেতন করার জন্য আমরা প্রত্যেকটা এলাকাতে দেয়ালে দেয়ালে আমরা পোস্টার টানালাম যে করোনা থেকে বাঁচতে হলে কি করতে হবে, কি করা উচিত আমাদের। এইসব দিক নির্দেশনামূলক কথা লিখে আমরা পোস্টার দিলাম। তারপর আমার নিজ উদ্যোগে আমি আমার সদর ইউনিয়ন দৌলতপুর ইউনিয়ন আমি কিন্তু মাইকিং করিয়েছি যে এগুলো কি পোস্টার হয়তো। জনাব প্রিন্স, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করব, এগুলো কি আপনাদের সরকার থেকে কোনো দিক নির্দেশনা ছিল? এগুলো আপনাদের মানে জনসম্মুখের মধ্যে দেওয়ার জন্য সরকার থেকে কোনো দিক নির্দেশনা বা গাইডলাইন, এগুলো এগুলো কি ছিল আপনাদের কাছে? সে মোতাবেক আপনি করেছেন? বাংলাদেশ বাংলাদেশ সরকারে আছে এখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালিত হচ্ছে, গণপ্রজাতন্ত্রী সরকারের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। বাংলাদেশ ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড। আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করছি। যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালিত করছে, সেখানে আমরা জানি যে জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে কি রূপ দিক নির্দেশনা আসতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের জন্য কাজ করে। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থাকে। এটা অতীতেও আছে, এখনো আছে, সেটা ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে তখন আমরা সরকারের দিক নির্দেশনার জন্য অপেক্ষা না করেই আমাদের বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। আমরা জানি আহ এরকম একটা ক্রাইসিসে, এরকম একটা সমাজের বা দেশের একটা বৈশ্বিক একটা ব্যাপার, এখানে সাধারণ মানুষের জন্য আমাদের কিভাবে কাজ করতে হবে, আমরা নিজ নিজ দায়িত্ব বোধ থেকে কাজ করেছি প্রথমত। এবং যেটা বলতে চাই যে আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনা ছিল, আমাদের এমপি মহোদয় দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের কুষ্টিয়ার উন্নয়নের রূপকার আহ আহ জননেতা জনাব মাহমুদুর হানিফ সাহেব, তিনি দিক নির্দেশনা দিয়েছেন, সেই মোতাবেক আমরা কাজ করেছি। আমি মাইকিং বের করেছিলাম। তারপর আহ আমাদের সদর দিয়ে দৌলতপুর প্রপার বাজার, আশেপাশে উপজেলা, আমাদের এখানে যে উপজেলা আছে, হসপিটাল আছে, বিভিন্ন মসজিদ আছে, নিজ উদ্যোগে সাবান কিনেছি, সাবান কেচ্ছো প্রত্যেকটা টিউবওয়েলের সাথে বেঁধে দিয়েছি, যে মানুষজন জানুক যে কি ব্যাপার, হঠাৎ এই টিউবওয়েলটাই তো গতকাল এরকম সাবান কেচ্ছো সাবান ছিল না, আজকে কেন আছে।
ওখানে বুঝতে 5 জন পারছি। আপনারা উপদেষ্টা। জি জনসম্মুখের জন্য জনগণের জন্য অনেক কাজ করেছেন বা তাদেরকে সতর্ক করার জন্য আপনারা আপনাদের যথাসাধ্য চেষ্টা করেছেন, আমি বুঝতে পেরেছি। আসলে এটা তো আসলে এমন একটা মহামারী, কারণ জনগণ, আমাদের দেশের জনগণ তো আসলে খুব একটা তারা আসলে আইডিয়া রাখে না যে আসলে কোনটা থেকে রাইট কি করলে কি হবে বা ভাইরাসটা কিভাবে অ্যাটাক হবে। তো আপনাদের এটা রাইট। অ্যাপ্রিসিয়েবল, অবশ্যই অ্যাপ্রিসিয়েবল। আচ্ছা, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে যে কুষ্টিয়া একটা জেলা শহর, কিন্তু অন্যান্য মেডিকেল কলেজগুলো দেখা যায় যে আমাদের যদি আমরা চিন্তা করি ফরিদপুর মেডিকেল কলেজ বা হচ্ছে অন্যান্য জায়গায় যদি আমরা যাই, যে সিলেট মেডিকেল কলেজ বা চট্টগ্রাম মেডিকেল কলেজে অনেক পরে করোনা পিসিআর ল্যাব প্রতিষ্ঠা হয়েছে। বাট আমরা যদি তুলনামূলকভাবে একটা জেলা শহরের দিকে চিন্তা করি, কুষ্টিয়া, সেখানে কিন্তু দেখা যাবে যে অনেক আগেই পিসিআর ল্যাবটা প্রতিষ্ঠিত হয়েছে। আসলে আমি একটু মানে আমি আপনার কাছ থেকে মানে জানতে চাচ্ছি যে আসলে এটা কিভাবে সম্ভব হয়েছিল যে একটা জেলা শহর হিসেবে একটা পিসিআর ল্যাব, মানে আমি অতীতের দিকে নিয়ে যাচ্ছি ব্যাপারটা, যে আসলে অতীতে যখন কিনা করোনা মাত্র বাংলাদেশে শুরু হয়েছে, সেই মুহূর্তে আহ, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব হয়েছিল যদি একটু জানাতেন আমাদেরকে, জি জি জি, মিস্টার ধন্যবাদ। প্রিন্স। আপনি জানেন যে কুষ্টিয়া সদর আসনের কুষ্টিয়া 3, সেখানে মাননীয় এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের নয়নের মণি, কুষ্টিয়ার মাটি ও মানুষের নেতা, কুষ্টিয়ার উন্নয়নের রূপকার জননেতা মাহবুব আলম হানিফ সাহেব। আসলে আমরা কুষ্টিয়া সদর না, পুরো কুষ্টিয়া জেলার যে 4টা আসন, আমরা প্রত্যেকটা মানুষ আসলে তার জন্য দোয়া করা উচিত। আমরা গর্বিত, আমরা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ যে তার মতো একজন যোগ্য নেতা আমরা পেয়েছি। এবং জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তাকে যোগ্য একটা জায়গায় আহ, আহ, দিয়েছেন, রেখেছেন দীর্ঘদিন ধরে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আহ, তিনার প্রচেষ্টাই আসলে আমাদের এটা পাওয়া। এর এর সমস্ত ক্রেডিট কিন্তু শুধু একমাত্র জননেতা মাহবুব আলম হানিফ সাহেব। তার জন্যই খুব দ্রুত ওকে, কুষ্টিয়া সদর হসপিটালে পিসিআর ল্যাব সংযুক্ত হয়েছে। জি, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ আব্দুল্লাহ মামুন প্রিন্স আপনাকে। আমি আসবো আপনার কাছে প্রিন্স, আপনার কাছে আমি আবার আসবো। তার আগে আমি আমাদের আরেকটা গেস্ট মোহাম্মদ মেহেদী হাসান, তার কাছে আমি কিছু জিনিস জানতে চাবো। মেহেদী ভাই, কেমন আছেন আপনি? আপনার পরিবার কেমন আছে? আমি এটা দিয়ে প্রথমে শুরু করব যে দীর্ঘদিন আপনি একসাথে ছিলাম, বাংলাদেশের স্বনামধন্য সিএ ফার্মে একসাথে কাজ করেছি। আপনার সাথে কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছিল। তো সেই হিসেবে আমি বলবো যে কেমন আছেন আপনি, আপনার পরিবার সবাই কেমন আছে এই 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 করোনাকালীন সময়ে, যদি একটু বলতেন। ধন্যবাদ সানি, এরকম একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করার জন্য। আহ, আলহামদুলিল্লাহ ভালো আছি এই করোনাকালীন সময়ে। পাশাপাশি আমার পরিবার সহ পরিজন যারা আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। একটা ভালো নিউজ আমার জন্য বা আমার পরিবারের জন্য অথবা আমার সারাউন্ডিং এর জন্য, এখনো পর্যন্ত আমরা সচেতন থাকতে পেরেছি, অন্যদের সচেতন রাখার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ এখন আমরা কেউই কোভিডে আক্রান্ত হয়নি। এটা সত্যিই একটা বড় পাওয়ার লাগ কাছ থেকে। পাশাপাশি আমাদের সচেতনতামূলক যে কাজগুলো আমরা করেছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, যে ভাবে সচেতন করা হয়েছে তার সবগুলো আমরা মানার চেষ্টা করেছি এবং নিজের সচেতন থেকেছি এবং আলহামদুলিল্লাহ সবাই মিলে ভালো আছে আপনাদের দোয়াতে। আপনি কেমন আছেন? হ্যাঁ মেহেদী ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে বলার জন্য। আপনার কাছে আমি কিছু কোশ্চেন নিয়ে আসতে চাই। অ্যাজ এ সিএর স্টুডেন্ট বা বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, সেগুলো নিয়ে বা বৈশ্বিক অর্থনীতির যে অবস্থা, সেগুলো নিয়ে আমি আপনার কাছে কিছু কোশ্চেন করতে চাই মেহেদী ভাই। আপনি জানেন যে করোনা ভাইরাসের যখন প্রথম বিস্তার লাভ করতেছিল, লাইক প্রথম যখন ভাইরাসটা টাইমলাইন যদি আমরা দেখি, 31 মার্চ, 31 ডিসেম্বর 2019, তারপরে আমরা করোনা ভাইরাস সারা দেশে ছড়াই পড়লো চীন থেকে, চীনের উহান শহর থেকে। তো প্রথম দিকে যখন করোনা ভাইরাসের লকডাউন ঘোষণা শুরু হলো, আপনি খুব ভালো মতো অবগত আছেন যে তখন আসলে যে বলা হচ্ছিল যে এর কারণে অর্থনৈতিক প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে যে লকডাউন যাচ্ছে, এর কারণে আসলে অর্থনীতি একটা মারাত্মক রকমের বিপদের সম্মুখীন হবে। এবং এই আক্রান্ত যে 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 হবে, এইটা আসলে বলা হচ্ছিল তখন প্রথম দিকে করোনাকালীন সময়ে, যে 2008 সালে যে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছিল ওয়াল স্ট্রিটে এবং সারা বিশ্বব্যাপী, সেটার মতো হবে। বাট পরবর্তীতে দেখা গেল যে এটা আসলে এতটাই মহামারী আকারে রূপ ধারণ করলো, সারা বিশ্ব যখন এটা ফেস করতে লাগলো, তখন দেখা গেল যে এটা আর 2008কে ক্রস করে গেল।
এখন অর্থনীতিবিদরা আসলে বলতে গেলে একরকম ভাবে 1930 সালের গ্রেট ডিপ্রেশনের সাথে তুলনা করতেছে অর্থনীতিকে, যে করোনাকালীন সময়ে। বাট তবুও আমরা আসলে বলতে গেলে যেটুকু বুঝি যে অর্থনীতির যেসব মানে তত্ত্ব বা জ্ঞান বা যেসব গুলো আছে সেগুলো দিয়ে আসলে মেজারমেন্ট করা যাচ্ছে না, এরকম একটা সিচুয়েশনে আমরা বর্তমানে দাঁড়ায় আছি আর কি। সারা বিশ্ব এখন এরকম একটা সিচুয়েশনে দাঁড়ায় আছে বলতে গেলে যে অর্থনীতিবিদরা অন্ধকারে ঢিল ছুটছে, এরকম একটা সিচুয়েশন। তো এই বিষয়ে আপনার কি মতামত আছে? এবং সাথে আমি আরেকটু যোগ করতে চাই যে আপনি ওয়ার্ল্ডেরটা চিন্তা করে আপনি যদি একটু বলতেন যে বাংলাদেশ আসলে অর্থনৈতিক ভাবে আসলে কোথায় দাঁড়ায় আছে এই করোনাকালীন সময়ে, মেহেদী ভাই? ধন্যবাদ সানি। একটা লম্বা প্রশ্ন, ডেসক্রিপটিভ একটা প্রশ্ন। আপনি জানেন সানি, পাশাপাশি আমাদের আরেকজন আমার সহযোগী আছেন, আরেকজন গেস্ট প্রিন্স, আপনিও জানেন যে সানির কথা সূত্র ধরে কথা বলতে পারি যে 1929 থেকে যে রিসেশনটা শুরু হয়েছিল তার পেছনে যে ব্যাকগ্রাউন্ড কাজ করেছিল সেটা হচ্ছে স্টক মার্কেটের প্রাইস ফল ডাউন। আপনি হয়তো Right. জেনে থাকবেন যে রাইট 15% ইকোনমি স্টক মার্কেট প্রাইস ফল ডাউনের কারণে ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্রেট ডিপ্রেশন শুরু হয়েছিল, এবং সেটা রিকভারি করতে আমাদের প্রায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত অপেক্ষা করা লাগছে। হয়েছিল বিশ্ববাসীকে। যদিও হ্যাঁ। স্টক মার্কেট, আমেরিকার স্টক মার্কেট তাদের মেকানিজমের কারণে হয়তো 2-3 বছরের মধ্যে একটা পজিশনে চলে এসেছিল। এবার আপনি যদি ব্যাক করেন 2007 থেকে 2009 যে রিসেশনের কথা আমরা বলছি, সেই রিসেশনে জি। কি হয়েছিল, ইউএসএ তে কনস্ট্রাকশন সেক্টরে একটা বড় ফল ডাউন করছিল, আমরা খারাপ দেখেছিলাম। অবস্থা ফল ডাউন করলো, জি। এবং তার ইম্প্যাক্ট পড়লো ওয়ার্ল্ড ওয়াইড, যেটা কিনা মানুষের অনেকটাই পৃথিবীতে একটা খারাপ ধরনের পরিবেশ তৈরি হয়েছিল। অনেক মানুষই আসলে অনেক মানবতার জীবনযাপনে চলে গেছে। অর্থাৎ আমরা যদি জাস্ট 1929 এবং 2009 এই 100 বছরের ডিফারেন্সের মধ্যে দেখি, এক জায়গায় ইম্প্যাক্ট হলো 15% স্টক মার্কেটের প্রাইস ফল ডাউন, অন্যদিকে শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরে ফল ডাউন। বাট আমরা যদি 2019 এর দিকে তাকাই, কোথায় ফল ডাউনটা ইম্প্যাক্টটা আসলো, হেলথ সেক্টরে। হেলথ Right. সেক্টর দিয়ে ওয়ার্ল্ড ইকোনমিতে নেগেটিভ ফল ডাউনটা শুরু হলো। এখন আপনি চিন্তা করেন 1929 সালে ইম্প্যাক্ট হয়েছিল মাত্র 15%, এবং সেখানে স্টক মার্কেটে সাধারণত কারা যায়, আমরা ধরে নিই ওয়ার্ল্ডের একটা ক্লাসের মানুষ যায়, সেই মানুষের সংখ্যা ওয়ার্ল্ড ওয়াইড, আমি লামসাম ফিগার বলতে পারি, ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড 5-10% মানুষ হয়তো স্টক মার্কেটে যায়। রাইট অন্যদিকে কনস্ট্রাকশন সেক্টরে কে ফ্ল্যাট কিনতে যাচ্ছে আমার এলাকায়, আপনার এলাকায়, অথবা ওয়ার্ল্ড ওয়াইড? মিনিমাম একটা লেভেলের মানুষ যারা হয়তো যারা ওয়ার্ল্ড ওয়াইড ফার্স্ট ক্লাস নাগরিকের মধ্যে পড়বে, তারা হয়তো 30 লাখ, 40 লাখ, 50 লাখ এইরকম একটা টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে যাচ্ছে। অর্থাৎ এই সকল মানুষরা এই সেক্টরে ইনভেস্ট করছে। বাট আপনি এবার ব্যাক করেন 2019 এর দিকে, করোনা প্যান্ডামিক কাদের উপর ইম্প্যাক্ট করলো? হেলথ সেক্টর না, কনস্ট্রাকশন সেক্টর। হেলথ সেক্টর হচ্ছে না ম্যান টু ম্যান, যেখানে Right. পৃথিবীর প্রত্যেকটা মানুষ জড়িত। শুধুমাত্র এই তিনটা কম্পারিজন থেকে আসলে আমরা বলতে পারি পৃথিবীটা আসলে কোথায় দাঁড়িয়ে আছে সানি। এখন সেই ক্ষেত্রে ইকোনমিটা আসলে কোথায় ফল ডাউন করছে, ইকোনমিস্টরা একটা আইডিয়া ডেভেলপ করছে যে আসলে কোথায় যেতে পারে। এই কোথায় যেতে পারে, আসলে এই প্রশ্নের পেছনে সবাই কিন্তু উত্তর খুঁজছে। আপনি যেমনটা বলেছিলেন যে অন্ধকারে ঢিল ছোড়া, আসলে অন্ধকারের ঢিল ছোড়ার থেকে বড় কথা আমরা যদি বলি যে ইকোনমিস্টরা আসলে চোখ দিয়ে তাকাচ্ছেন ব্ল্যাক হোলের দিকে, তারা শুধুমাত্র Right. ঢুকছে অন্ধকারের দিকে, বাস কোনো অন্ধকারের দিকে কোনো পজিটিভ পাচ্ছে না। আউটপুট যে হ্যাঁ। বের করবে বা কি দাঁড় করাবে, কোন হাইপোথিসিস দাঁড় করাবে, কোন বেঞ্চমার্কের উপর হাইপোথিসিস করবে, সেরকম আসলে অপেক্ষা করা ছাড়া এখানে আসলে কোনো সঠিক উত্তর দেওয়া ইটস এ ডিফিকাল্ট টাস্ক ফর দ্য ইকোনমিস্ট। মেহেদী ভাই, আপনাকে আমি একটু থামাবো এখানে, আমি আপনাকে একটু থামাতে চাই। আপনি বলতেছেন অপেক্ষা করা পর্যন্ত। তো আপনি কি এই অপেক্ষা করা বলতে বোঝাচ্ছেন যে পোস্ট কোভিড সিচুয়েশনে আমাকে যেতে হবে, আমার ইকোনমি যে কেমন আছে বা
বিশ্ব যে মানে যে অর্থনৈতিক সিচুয়েশনটা ফেস করতেছে, এটা কি বোঝার জন্য আমাকে কি পোস্ট কোভিড সিচুয়েশনে যেতে হবে মেহেদী ভাই? এক্স্যাক্টলি। এক কথা যদি বলি যে হ্যাঁ যেতে হবে, সেটাও যেমন আসলে একটা হাইপোথেসিস দাঁড় করে বলা ডিফিকাল্ট, আবার যা যেতে হবে না সেটা বলাও আসলে ডিফিকাল্ট। এখানে আসলে আপনি জানেন যে আল্লাহ রাসূল বিভিন্ন সময় বলেছেন যে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো। তো আসলে এখানে আসলে এই মধ্যপন্থা অবলম্বন করে আসলে একটু দেখি না কি হয়, এরকম আর কি। না, কথা কথা বাট কথা সত্য, বাট কারণ আমরা যদি হাইপোথিসিসও দাঁড় করাতে যাই, তাহলে তো হাইপোথিসিস দাঁড় করাতে গেলে আমাদের কিছু মানে কিছু বেঞ্চমার্ক দরকার, মেজারমেন্ট মেজারমেন্ট বা দরকার, বাট সেটাও কিন্তু প্যারামিটার দরকার ডাটা আমাদের দরকার। কাছে। হ্যাঁ, আমাদের ডাটা দরকার, বাট সেটাও কিন্তু আমরা পাচ্ছি না এই করোনা ভাইরাসের কারণে আসলে। Right. হ্যাঁ, এই কারণে আসলে আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। অপেক্ষা করতে হবে, রাইট। সো Right. মেহেদী ভাই, আপনার কাছে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এই সিচুয়েশনে, এরকম সিচুয়েশনে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল থেকে এখন আমরা মধ্যম উন্নত দেশে পরিণত হয়েছি। তো এইখানে কোথায় আসলে বাংলাদেশের অর্থনীতি আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে কোথায় দাঁড়ায় আছি? যদি আমরা যদিও বলি যে জিডিপিতে আমরা অনেক সমৃদ্ধ হয়েছি, বাট জিডিপি আসলে মানে কিরকম প্রভাব ফেলতে পারে, বা আপনার কাছে কি মনে হয় যে আসলে টোটাল সামগ্রিক, টোটাল ম্যাক্রো ইকোনমিকের যদি আমি বলি, সেক্ষেত্রে ম্যাক্রো ইকোনমিকের ধারাতে বাংলাদেশ আসলে কোথায় দাঁড়ায় আছে বিশ্ব অর্থনীতির কাছে, মেহেদী ভাই? ধন্যবাদ সানি। আপনি দেখবেন বাংলাদেশ এমন একটা সময় কোভিড সিচুয়েশন ফেস করছে, যে সময়ে ঠিক 2 থেকে 3 মাসের মধ্যে বাংলাদেশ সরকারের তার বাজেট ঘোষণা করতে হচ্ছে। আপনি জানেন বাংলাদেশে অনেকগুলো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার, এবং সফলভাবে আমরা যে মধ্যসারের দেশে কনভার্ট হয়েছি, তার কিছু ইম্প্যাক্ট আমার ইকোনমিতে ভিজিবল। আপনি দেখতে পারবেন কত বড় বড় মেগা স্ট্রাকচার আমার দেশে দাঁড়িয়ে গেছে বাংলাদেশ সরকারের বলিষ্ঠ নেতৃত্বে। এই যখন আমরা উন্নয়নের একটা পিকে পৌঁছে যাচ্ছি, ঠিক তখনই ওয়ার্ল্ড ওয়াইড একটা প্যান্ডামিক তৈরি হলো। এই মুহূর্তে আসলে বাংলাদেশ সরকারের পক্ষে, ইভেন ওয়ার্ল্ড ওয়াইড সবার পক্ষে একটা ডিফিকাল্ট, নট অনলি ডিফিকাল্ট, একটা চ্যালেঞ্জ ছিল আসলে কি করতে যাচ্ছি। আসলে আমি বুঝতে পারছি না যে আমি যদি 5 লক্ষ কোটি টাকার বাজেট তৈরি করি, সেই টাকা আসলে আমি কোথায় খরচ করবো, কারণ আমি জানি না যে আমি এমপ্লয় দিয়ে আমার আমার লেবার দিয়ে আমি আমার কনস্ট্রাকশনের কাজ করতে পারবো কিনা, আমি আমার পানির নিচে আমি আমার সামুদ্রিক ট্যানেলটা তৈরি করতে পারবো কিনা, কারণ আমার এমপ্লয়িরা বা আমার র মেটেরিয়াল কোথেকে আসবে সেটা আমি জানি না। কিন্তু এরপরে আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে স্যালুট জানাতে হয় তার দূরদর্শিতার পাশাপাশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা, তার মোস্তফা কামাল সাহেবকে অনেক সহায়তা করেছে। আমি এই দূরদর্শিতাকে স্যালুট জানিয়ে বলতে চাই, এর মধ্যেও যে একটা সুন্দর বাজেট উপস্থাপন করা হয়েছে, এবং সেই বাজেটটাকে কনসাইজ করে বিভিন্ন ফর্মে। অ্যাকচুয়ালি আমি যদি একটু অন্যভাবে বলি, আমি সাধারণ পাবলিক, আমি বাজেট নিয়ে আসলে কি বুঝি? নরমাল, আমি আমার এলাকায় রাস্তা দিয়ে হাঁটছি, দেখছি যে হ্যাঁ রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে, তার মানে আমি বুঝে নিলাম যে আমার এই রাস্তার জন্য একটা বাজেট ঘোষণা করছে গভর্নমেন্ট। আচ্ছা, 3 মাস পার হয়ে গেল, রাস্তাটা কাজ করা বন্ধ হয়ে গেছে, তার মানে বুঝলাম যে আমার এলাকার বাজেটটা হচ্ছে না, কোনো টাকা পয়সায় শর্ট আছে হয়তো। 4 মাসের মাথায় দেখলাম যে হ্যাঁ কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি তখন বুঝে নেবো যে হ্যাঁ আমার এলাকার জন্য যা বাজেট ছিল সেটা বাস্তবায়ন হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি খুশি, আমি আমার এলাকার জনপ্রতিনিধির প্রতি রেসপেক্ট দেবো। এটা হচ্ছে জেনারেল ফেনোমেনা, একদম স্বাভাবিক। হ্যাঁ, আমার এবং সাধারণ পাবলিকের কাছে এটাই। তো আমার এলাকার কাজ হচ্ছে মানে আমার এলাকার আমার বাজেটটা কাজে লাগছে। আসলে আমার ইকোনমিতে আসলে জিডিপিতে কতটুকু প্রভাব ফেললো আমার বাজেট, একজন সাধারণ পাবলিক হিসেবে আমার এটা না জানলেও চলে। বাট অবশ্যই আমাকে যে দিকগুলোতে খেয়াল রাখতে হয় সে দিকগুলো হচ্ছে, আমার এলাকায় যে ব্যালেন্স ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেটা আমি দেখছি কিনা। আমি যদি বলি যে আমি এখন ঢাকাতে থাকি শেরাপাড়াতে, তো এখানে দেখছি যে হ্যাঁ আমার এলাকা মেট্রো রেলের পিলার গুলো দাঁড়িয়ে আছে, উপরে কনস্ট্রাকশনের কাজ চলছে। যেহেতু এখন প্যান্ডামিকের মধ্যে লেবাররা কাজ করছে, তার মানে আমি বলতে পারি কোনো চোখ বন্ধ করে, আমার কাছে কোনো ডেটা না থাকলে আমি বলতে পারি আমার বাজেট আমার জন্য পজিটিভ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা বলতে পারি যে এই কাজ আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করবো। আমি আপনাকে এখানে বাজেট বিষয়ে যেহেতু কথা আসছে, আমি একটা আপনাকে কোশ্চেন করতে চাই মেহেদী ভাই। কোশ্চেনটা হচ্ছে, আমাদের এই করোনা ভাইরাসের মধ্যে যে বাজেটটা হয়েছে, এখানে আমি 100% অ্যাবসলিউট আপনার সাথে আমি সম্পূর্ণভাবে একমত যে শেখ হাসিনা, আমাদের দেশ নেত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারই নেতৃত্বে যে অর্থমন্ত্রী আমাদের
কামাল কামাল স্যার, আমাদের শ্রদ্ধেয় স্যার, বিকজ আমরা যেহেতু উনি আমাদের সিআরই মেম্বার আর কি। তো উনি যে বাজেটটা দিছে সবকিছু এভরিথিং ওকে, বাট আমার একটা পয়েন্ট আছে সেখানে, আমি জাস্ট নোট ডাউন করতে চাই। সেটা হচ্ছে ই কমার্স সেক্টরকে তিনি টোটালি আসলে একটু ব্যাকফুটে ফেলে গেছে। আমার কাছে যেটা মনে হয়েছে মেহেদী ভাই, ই কমার্স সেক্টরটা যদি উনি কিনা ই কমার্স এবং ট্যাক্স, ই কমার্স সেক্টরটাকে যদি বাজেটের মধ্যে যদি ইনক্লুড করতে পারতো, তাহলে কি আপনার কাছে মনে হয় না যে এই ক্রাইসিস মোমেন্টে সরকারের জন্য এটা একটা ফ্রুটফুল বাজেটে পরিণত হতো, এবং তার বাজেট যে মানে যে বাজেটটা তার দিয়েছে, প্রস্তাবনা দিয়েছে, সেটা মিট আপ করতে তার সুবিধা হতো? আপনার কাছে কি মনে হয় মেহেদী ভাই? হ্যাঁ সনি, আপনি ঠিকই বলেছেন। এখানে আসলে আমরা তো যা সবেমাত্র একটা লেভেল ক্রস করে, অর্থাৎ অনুন্নত দেশ থেকে উন্নত দেশের দিকে কনভার্ট করতে যাচ্ছি। এই মুহূর্তে আসলে আমাদের কিছু কিছু লিমিটেশন থাকতেই পারে, এটাকে আমাকে মেনে নিতে হবে, কিন্তু এটা আমার নেগেটিভ না প্রথমত। পাশাপাশি অবশ্যই। আপনি দেখেন আমি যদি বাজেট সমালোচনার জন্য সমালোচনা করি, তাহলে অবশ্য আমাকে এটা বলতেই হবে। অনেক যদি কিছু করা যাবে। দেখেন আমার ফেসবুকে যেখানে লাইভ টেস্ট ছিল 27,000 বিফোর প্যান্ডামিক, এখন Right. সেই পেজের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 1 লাখ প্লাস। 1 এখানে লাখ plus, right. থাউজেন্ড মিলিয়ন টাকার বিজনেস হচ্ছে, বাট গভর্নমেন্ট কিংবা এই নীতি নির্ধারকদের হাতে এরকম কোনো ডেটাবেস আছে কিনা আমার জানা নেই। এরকম কোনো তথ্য নেই যে আসলে এই অনলাইন সেক্টরে কিভাবে লাইভ পেজ গুলোতে কি পরিমাণ কেনাবেচা হচ্ছে, তার উপরে কোনো ট্যাক্স আরোপ হচ্ছে কিনা, ভিএটি আরোপ হচ্ছে কিনা, সেটা গভর্নমেন্ট রেভিনিউতে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা। বিকজ আমি কিন্তু জানতাম না, আমার গভর্নমেন্ট কিন্তু জানতো না যে প্যান্ডামিক আসতেছে। পাশাপাশি এখানে আমি একটু অবশ্যই। উদাহরণ পেছনের ব্যাকগ্রাউন্ড এনে বলতে চাই। কারেন্ট যে আপনি জি। জানেন যে এই 20-21 কর বর্ষে ইন্ডিভিজুয়াল, মানে কেউ যদি ট্যাক্স রিটার্ন জমা দেয়, ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে 2,000 টাকা ট্যাক্স, অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দিলে 2,000 টাকা ট্যাক্স মাফ এক্সাম্পশন পাবে। ওকে, ওকে। আপনি গতকালকে যদি পত্রিকা রিপোর্ট দেখেন, সেই রিপোর্টে বলা হয়েছে যে এইটা বন্ধ হয়েছে, অর্থাৎ অনলাইনে কেউ রিটার্ন সাবমিশন করতে পারবে না। পাশাপাশি ওখানে আরেকটা পরিসংখ্যান দেওয়া হয়েছে যে এ পর্যন্ত যত মানুষ রিটার্ন সাবমিশন করেছে, সেখানে করদাতা প্রতি 71,000 টাকা করে খরচ হচ্ছে। এটা ছিল আমার একটা মানে বাংলাদেশ গভর্নমেন্টের একটা পরীক্ষামূলক প্রকল্প, এবং গভর্নমেন্ট হয়তো সফল হতে যাচ্ছিল। কিন্তু সমস্যাটা হয়েছে কোথায় জানেন? আমি বলতে চাই, ভিয়েতনামে একটা কোম্পানির সঙ্গে, এই সফটওয়্যার কোম্পানির সঙ্গে কাজটা দেওয়া হয়েছিল, কিন্তু তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, যার ফলে এখানে তারা কাজ করতে পারছে না। এটা জাস্ট আমি একটা উদাহরণের জন্য বললাম। আমি এখন আসি আমার মূল ইস্যুতে। ই কমার্সের এই ডেটাবেস গভর্নমেন্ট আসলে চেয়েছে যে, আপনি জানেন যে বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা মিস্টার সজীব ওয়াজেদ জয়, দূরদর্শী চিন্তা এবং চেতনায় বাংলাদেশ ই কমার্স সেক্টরে যথেষ্ট এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাট এই কারণে আমার ধারণা, জাস্ট আমি আমার ওপিনিয়ন শেয়ার করছি, হয়তো এই দিকে যে গভর্নমেন্ট চেষ্টা করছে যে ঠিক আছে মানুষ আগে এখানে হ্যাবিচুয়েট হোক, তারপরে তোমরা যখন একটা স্ট্যান্ডার্ডে দাঁড়িয়ে যাবে তখন আমরা তোমাদের উপরে ভ্যাট ট্যাক্স আরোপ করা শুরু করব। এই চিন্তা থেকে হয়তো গভর্নমেন্ট এটা স্কিপ করার একটা প্রণোদনার মতো দেওয়া হয়েছে পরবর্তীতে। কিন্তু এর মধ্যে চলে আসছে প্যান্ডামিক, যার ফলে মানুষ যখন ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে, তখনই হয়ে গেছে যে ঠিক আছে সবাই তখন অনলাইন বিজনেসে চলে গেছে। এর মধ্যে আমাদের এনবিআর যদি এইটাকে ক্যাপিটালাইজ করতে পারে, এই কারণে তারা যদি চিন্তা করতে যে একটা এসআরও জারি করতে, সাধারণ আদায় জারি করে যে ঠিক আছে অনলাইনে কেনাবেচা হলে 1% 2% ট্যাক্স ভ্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে, এটা যদি করা হতো তাহলে আমার ইকোনমিতে একটা বড় ভূমিকা রাখতে পারতো। এক্স্যাক্টলি, অর্থনীতির চাকা আরো বেশি সচল। যেহেতু আমরা একটা ক্রাইসিস মোমেন্টে আমরা পার করতেছি, এখানে আসলে এই ক্রাইসিস মোমেন্টে যে কোনো দিক থেকে যেভাবেই হোক আমাদের যেটুকু আমাদের সরকারের জন্য আসবে, আসলে আমাদের জাতিগত ভাবেই সেটা আসবে। হ্যাঁ, এটা আমাদের সবার জন্য আসলে ভালো হতো। মেহেদী ভাই ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু প্রিন্সের কাছে যাব। জনাব প্রিন্স, আমি আবার আপনার কাছে আসতে চাই একটু বিষয়ে। আমি আপনার কাছে পার্টিকুলারলি জানতে চাবো একটা বিষয়ে, সেটা হচ্ছে আপনি যেখানে বসবাস করেন, লাইক কুষ্টিয়া 1 দৌলতপুর কুষ্টিয়া 1 আসন।
তো আমি আপনার কাছে জানতে চাবো, প্রশ্নটা আমি সোজা সাপটাই করতে চাই। আমি মনে করি যে আপনি কিছু মনে করবেন না আমার সোজা সাপটা কোশ্চেনে। সেটা হচ্ছে আপনার সংগঠন, আই মিন আপনার আপনি যে সংগঠনের সহসভাপতি ছিলেন ছাত্রলীগ, এবং আপনার দলীয় যে এমপি সেখানে মনোনয়ন আছে তাদের, আপনার সংগঠন এবং তার কার্যক্রম সম্পর্কে যদি এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে আপনারা কি কি কাজ করেছেন যদি একটু আমাদেরকে বলতেন, মিস্টার প্রিন্স। জি, ধন্যবাদ। ধন্যবাদ সানি। আহ, আসলে করোনাকালীন সময়ে মানুষ নিজ নিজ জায়গা থেকে সবাই যার যতটুকু সাধ্য সে সে জায়গা থেকেই মানুষের পাশে সে দাঁড়িয়েছে। যারা দাঁড়ায়নি তাদের উচিত ছিল দাঁড়ানো। আমাদের ৭৫ কুষ্টি ১ সংসদীয় আসনের মাননীয় এমপি মহোদয় আকম আসাদুজ্জামান বাদশা, তিনি খুব ভালো একজন মানুষ। তাকে এমপি হিসাবে পেয়ে আমরা অনেক গর্বিত। আমরা তাকে এমপি হিসাবে পেয়ে আমরা আসলে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে একজন সফল এবং একজন আহ, যোগ্য মানুষকে তিনি এখানে নমিনেশন দিয়েছেন এবং তিনি সাধারণ মানুষের ভোটে জয়লাভ করেছিলেন। আর জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মাননীয় এমপি মহোদয় আকম আসাদুজ্জামান বাদশা, উনি কিন্তু সরকার থেকে যে বরাদ্দ এসেছে সেই বরাদ্দটা কিন্তু, এই সরকার থেকে যে বরাদ্দটা আসে এই বরাদ্দটা প্রথমে আসে উপজেলা নির্বাহী অফিসার বরাবর। সেখান থেকে উপজেলা চেয়ারম্যান আছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, তারপর ১৪টা ইউনিয়নের সমন্বয়ে আমাদের দৌলতপুর উপজেলা গঠিত। প্রত্যেকটা ১৪টা চেয়ারম্যান এবং প্রত্যেকটা ইউনিয়নে ৩টা প্রিন্স, ৯টা আমি করে। একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই। এখানে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন ভাবে যে বিভিন্ন জায়গায় দেখেছি যে এই যে সরকারি বরাদ্দের যে টাকা পয়সা, এই সরকারি বরাদ্দের টাকা পয়সা বিভিন্ন জেলাতে বা বিভিন্ন থানাতে দেখা যায় যে বিভিন্ন ভাবে তছরূপ হয়েছে, আমরা দেখছি এটা। আমাদের কুষ্টিয়াতে, দৌলতপুর আপনি যেখানে বসবাস করছেন সেখানে তো এরকম কোনো কিছু হয় নাই যতদূর আমি জানি, এটা ঠিক তো? আর আমাদের এখানে আমার সদর ইউনিয়নে একটি ওয়ার্ডে জি। মেম্বার একটু সমস্যা করেছিল, তাছাড়া বাদ বাকি সবই ঠিক ছিল। একটি ওয়ার্ডে সমস্যা ওকে। হয়েছিল, তাকে ওকে। শাস্তির আওতায় নিয়ে এসেছে বাংলাদেশ সরকার। জি জি তাকে জি নিয়ে জি এসেছে। আর আমাদের জি। মাননীয় এমপি মহোদয়ের সজাগ দৃষ্টি এবং তার কঠোরতা যেন প্রত্যেকটা জিনিস সরকারি সরকারি উদ্যোগে সরকারি ভাবে যেটা সাধারণ মানুষের জন্য আসছে সেটা যেন সাধারণ মানুষের দাঁড়গোড়ায় পৌঁছায়, তার এটা এক ধরনের চিন্তা ছিল। এই জন্য তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন যে কোনোভাবেই না, এখানে এখানে এটা নিয়ে কোনো রকম তছনছ কোনো নয়ছয় করা যাবে না। সেক্ষেত্রে না, আমি দেখেছি যে কাজ করতে গেলে আমরা যেটুকু বুঝি যে মানুষজনের, আমজনতার যে বিভিন্ন রকমের কথাবার্তা থাকে সেগুলো আসলে কাজ করতে গেলে একটু মানুষজন একটু খারাপ ভালো সব জায়গাতেই থাকবে, এটা নিয়ে টোটাল জি, দলের অবশ্যই। উপরে যে করবে এটা আসলে আমজনতা না। প্লিজ না না, আপনি এটা ঠিক, কন্টিনিউ। এটা ঠিক না। জি, জি। জি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেম্বারদের কাছে যে স্লিপ গুলো আসছে, এখন বরাদ্দ কয়েকটা ভাগে এসেছে। প্রথম বরাদ্দ আসলো দেখা যাচ্ছে যে ৫০ জন। এখন এই ৫০ জন আসার সাথে সাথে ৫০ জন বরাদ্দ আসলে তো ১০০ জনকে দেওয়া সম্ভব হচ্ছে না। তো প্রথমে বাছাই করা হচ্ছে যে কারা প্রথমের দিকে প্রাপ্য, তাদেরকে বাছাই করা হলো। তারপর নেক্সটে আরো ৫০টা এরকম বরাদ্দ আসলো বা ২০টা বা ৩০টা এরকম আসলো। এভাবেই কিন্তু প্রত্যেকটা মানুষের দাঁড়গোড়ায় সরকারি সহায়তা কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে, এটা সরকারিভাবে। আমাদের এমপি মহোদয়ের আহ নিজস্ব তহবিল থেকে উনি প্রত্যেকটা ইউনিয়নে যে ২০০ প্যাকেট করে খাবার দিয়েছেন। উনার সুযোগ্য সন্তান শুভ আছে, আহ আহ, তিনিও খুব ভালোভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সহায়তা করেছেন। এমপি মহোদয়ের পক্ষ থেকে সর্বোচ্চটা উনি করেছেন। বাংলাদেশ ছাত্রলীগ, আপনি জানেন যে শুরু থেকেই বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে আছে। কখনো তারা মাস্ক বিতরণ করছে, কখনো হ্যান্ড স্যানিটাইজার, কখনো খাবার রান্না করে মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, কখনো তারা ব্লাডের জন্য কাজ করছে, কখনো অক্সিজেনের জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আহ সদ্য সাবেক আহ সভাপতি ইয়াসির আরাফাত তুষার ভাই এবং সদ্য সাধারণ সম্পাদক সাদ ভাই প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ঠিক মানুষের পাশে যখন মানুষের মাস্ক দরকার তিনি মাস্ক দিচ্ছেন, মানুষকে সচেতন করার জন্য মাইক নিয়ে বেরোচ্ছেন। সাধারণ মানুষের যখন স্যানিটাইজার প্রয়োজন, প্লিজ, আমি যারা। আপনাকে একটু আরেকটু জি, ইন্টারাপ্ট জি, করতে চাই। আমি পার্টিকুলারলি জানতে চাচ্ছিলাম যে আপনি আসলে আপনার যেখানে বসবাস সেখানে আপনি মূলত কি করেছেন এই করোনাকালীন সময়? জি। জননেতা মাহবুবুল উল্লাহ হানিফ সাহেবের নির্দেশে এবং আমার কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির নির্দেশে, আমাদের এমপি মহোদয়ের নির্দেশে প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে আছি। সেটা আহ
প্রচারের মাধ্যমে হোক, মাইকিং করে হোক, মানুষের বিভিন্ন মসজিদে সাবান বেঁধে, বিভিন্ন টিউবওয়েলের সাথে সাবান বেঁধে, আমার নিজ অর্থায়নে মানুষকে আমি চাল, ডাল, তেল, ডিম যতটা সম্ভব আমি কিন্তু পৌঁছে দিয়েছি। আমার নিজ ধন্যবাদ। আমরা অর্থায়নে দেখেছি। আমি মাস্ক, জি জি জি, ধন্যবাদ। আপনার আপনার সেই প্রচারণাগুলো আমরা দেখেছি, আমাদের দেখার সৌভাগ্য হয়েছে আসলে। হ্যাঁ, আমি আমরা আমি আমি আমাদের আবার রোজা সামনে ছিল, রোজাকে সামনে সামনে রেখেও আমাদের জি, জি, আমাদের কার্যক্রম ছিল। আমাদের দৌলতপুর জি, ইউনিয়নের প্রায় 100 মতো ছেলে দৌলতপুর ইউনিয়নের জি, প্রত্যেকটা মসজিদে, বেশিরভাগ মসজিদে আমরা ব্লিচিং পাউডার দিয়েছি, হসপিটালে দিয়েছি, বাজারে ব্লিচিং বা জি। জীবাণুনাশক যে স্প্রেটা সেটা করেছি। আহ আমরা আসলে আমাদের কাজ বাংলাদেশের অব্যাহত ছিল। বাংলাদেশের জন্য জি, আসলে জনগণকে সতর্কতা করার চেয়ে আসলে বড় কাজ আর নাই, আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ, কারণ এগুলো তো সতর্ক, সবাই করে, জি বাট জি থিং অবশ্যই। ইজ থিং ইজ যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষের একটা জিনিস বোধগম্য না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে দিয়েও কোনো লাভ নেই, কারণ মানুষ তো বুঝেই না। আপনি তার দেখছেন, প্রমাণ দেখছেন যে করোনাকালীন সময়ে কিভাবে হাট বাজারে ঘুরে বেড়াইছে। আচ্ছা যাক, সেগুলো আসলে অন্য ব্যাপার, আমি ওগুলো নিয়ে বিতর্কে যাব না। আমি মেহেদী ভাইয়ের কাছে আরেকটু আসতে চাই। মেহেদী ভাই, আপনার কাছে আমার একটা ছোট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে পার্টিকুলারলি একটা একটা ব্যাপারে, সেটা হচ্ছে ফেসবুক লাইভে যে আপনার ই কমার্স বা এফ কমার্সে যেসব প্রোডাক্ট গুলো সেল করতেছে আমাদের দেশের যুব সমাজ বা নারীরা, যারা লাইভ করে যারা প্রোডাক্ট সেল করতেছে, তাদেরকে আসলে আপনার কাছে কি মনে হয় যে তাদেরকে আসলে কোন প্রক্রিয়ায় সরকার আহ, বা এনবিআর, আমরা যদি বলি যে এনবিআর তাদেরকে একটা গঠনতান্ত্রিক একটা সিস্টেমের মধ্যে আনতে পারে? আপনার কাছে কি মনে হয় যে কোন ওয়েতে আগাইলে জিনিসটা আসলে ওয়ান টাইপ অফ হাইপোথিসিস বলতে পারেন আপনি, এটা নট লাইক এ কোশ্চেন, কারণ আমরা জানি যে আসলে এটা সরকার করে নাই। সো আমরা একটু আলোচনা করতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে এটা কোন ওয়েতে আগাইলে এদের এই 1 লক্ষ, আপনি বলেছেন আপনার ডাটা অনুযায়ী যে 1 লক্ষ মতো পেজ ফেসবুকে লাইভ আছে, তো এতগুলো পেজকে ট্যাক্স ভ্যাটের আওতায় এনে আনা পসিবল? আপনার কাছে কি মনে হয় মেহেদী ভাই? হ্যাঁ, ধন্যবাদ। আহ, এই কোশ্চেনটা আসলে খুবই সময় উপযোগী, যুগ উপযোগী, এবং আহ, আসলে এখন সময় এসেছে আমাদের নীতি নির্ধারকদের এই কোশ্চেনটা নিয়ে ভাবার, এটার সঠিক উত্তর খুঁজে বের করে এবং সেই অনুসারে আসলে এটাকে ইস্টাবলিশ করার সময় এসেছে। এরই ধারাবাহিকতায় আপনি চিন্তা করে দেখেন, যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সেল করছেন, পারচেস করছেন। এখানে আপনার কে আসছে বা কে না, কে সেল পারচেস করছে, এটা থেকে সরি, বড় কন্ট্রোলটা যে কে সেল করছে, কার কাছ থেকে সেলটা হচ্ছে, সেটা আপনি কন্ট্রোল করতে পারছেন। চ্যালেঞ্জটা হচ্ছে যে যখন ক্যাশ সেল হবে অথবা আপনার সেলটা, অর্ডারটা মৌখিকভাবে হবে, এই ক্ষেত্রে সমস্যা। বাদ বাকি ক্ষেত্রে আপনি যদি এইটা কন্ট্রোল করা যেতে পারে, মৌখিক কোনো অর্ডার আপনি নেবেন না। আপনাকে অনলাইনে সেল করতে হলে অবশ্যই আপনাকে প্রপার ডেটা দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ন্যাশনাল আইডি দিয়ে আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে। শুধুমাত্র গভর্নমেন্ট এই কন্ট্রোলটুকু করতে পারলেই সেলারের অ্যাকাউন্টে যখন রেভিনিউটা ইন করবে, সেটা অবশ্যই কোনো না কোনো মিডিয়াম হয়ে যাবে, ওইটার ব্যাংক, বিকাশ হয়, আদার কোনো মিডিয়া, ক্রেডিট কার্ড হয়ে যেতে পারে। তখনই কিন্তু আমার ট্র্যাকিং সিস্টেমটা হয়ে গেল, বাংলাদেশ গভর্নমেন্ট আই মিন এনবিআর সেটা প্রপার ট্র্যাকিংটা করতে পারলো। এই ওয়েতে যদি আগানো যায়, প্রত্যেকটা পেজকে রেজিস্ট্রেশন দিতে হবে। সেখানে একটা প্রণোদনা দেওয়া যেতে পারে যে হ্যাঁ, রেজিস্ট্রেশন নাও তোমরা যারা সবাই আছো, কাউকে কোনো রেজিস্ট্রেশন চার্জ দিতে হবে না, নামমাত্র একটা টোকেন মানে 5 টাকা 10 টাকা এই টাইপের টাকা ফিগার হতে পারে, যে তোমাকে হতে পারে রেজিস্ট্রেশন সেটা দিতে হবে। যে বিজনেস বা ই কমার্সের জন্য আলাদাভাবে কোনো প্ল্যাটফর্ম যদি ওপেন করে দেওয়া যায়, যে যারা যারা ফেসবুকে ব্যবসা করতেছে তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য ট্রেড লাইসেন্সে যে করতে হবে এমন কোনো কথা না। যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, এক্স্যাক্টলি। এই সিচুয়েশনে হতে পারে যে ছোট একটা কোনো মাধ্যম থেকে ওয়েবসাইটে যে তারা রেজিস্ট্রেশন করবে, বা সেখান থেকে তাদের একটা ট্র্যাকিং সিস্টেম এনবিআর এর সাথে সেটা লিংক হয়ে যাবে, এটা হতে পারে। হ্যাঁ, এবং প্লিজ। আমি আমি একটু যোগ করতে চাই সানি, এখানে জি, প্রাইমারি ভাবে হতে পারে, যেমন একটা সময় ছিল বরাদ্দ, ভ্যাটের ক্ষেত্রে ছিল যে জাস্ট তারা যারা মুদি ছোট ছোট দোকানি, তারা হয়তো 10,000 টাকা করে ভ্যাট দেবে, প্যাকেজ ভ্যাট যেটাকে বলে। অনলাইনে জি, যারা সেল পারচেস করে, যেহেতু আমার এই মুহূর্তে ডেটাবেস করে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষে বা এত সময় হাতে নেই যে এই মুহূর্তে ডেটাবেস করে কাজ করতে হবে, তখন বলতে পারে ঠিক আছে, তোমরা যারা রেজিস্ট্রেশন নেবে তারা প্যাকেজ ভ্যাটের আওতায় আসো। এইভাবে তাদেরকে
লাইনে নিয়ে আসতে হবে, তারপরে নেক্সট আস্তে আস্তে আমাদের নেক্সট স্টেপ গুলো নিয়ে চিন্তা করতে হবে। বাট এটাকে চিন্তা করতে হবে, এটাই মেন কোনো কথা। বিকল্প এবং নেই, এনবিআর কে কোনো যথেষ্ট বিকল্প নেই। সদস্য, কোনো বিকল্প নেই। হ্যাঁ, জানি। হ্যাঁ, এবং যত তাড়াতাড়ি পসিবল তত তাড়াতাড়ি জাতির জন্য মঙ্গল আমি মনে করি। কারণ আপনি যেটা বললেন যে পোস্ট কোভিড সিচুয়েশন, ইট উইল বি মোর ওর্স্ট দেন হিউম্যান হিস্টোরি, ইন হিউম্যান হিস্টোরি এনিওয়ান ক্যান সি, বিকজ নো ওয়ান এভার এক্সপিরিয়েন্স দিস টাইপ অফ সিচুয়েশন এভার। হ্যাঁ, থ্যাংক ইউ মেরি ভাই। আমি আসবো প্রিন্সের কাছে আর একটু, আমাদের সময়ও খুব সীমিত। প্রিন্সের কাছে আমার কিছু প্রশ্ন আছে, একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা সেটা হচ্ছে আপনার আপনি যে দলে বা আপনি যে সংগঠন আপনার ছাত্রলীগ নিয়ে, এটা নিয়ে আসলে আপনি বলেন বা আমাদের একটা কন্ট্রোভার্সারি একটা ওয়ার্ড বলতে পারি আমি বাংলাদেশের প্রেক্ষিতে। কারণ ছাত্রলীগ নিয়ে সবসময় একটা কথা থাকেই যে ছাত্রলীগ এটা করলো, ছাত্রলীগ ওটা করলো, ছাত্রলীগ এটা করলো। আমরা উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই যে কিছুদিন আগে যে গত অক্টোবর মাসে, গত বছরের নভেম্বর মাসে অক্টোবর মাসে বুয়েটের আবরারকে পিটিয়ে হত্যা করা হলো, বা কিংবা সিলেটের এমসি কলেজে যে হচ্ছে গণধর্ষণের শিকার হলো সেখানে। আবার যদি আপনি নোয়াখালীতে যান, যে ভিডিও ভাইরাল হলো সামাজিক যোগাযোগের মাধ্যমে, সেখানেও কিন্তু ছাত্রলীগের সম্পৃক্ততা বা যুবলীগের সম্পৃক্ততা আছে। তো আমি এখান থেকে আপনার কাছে একটা পার্টিকুলারলি কোশ্চেন করতে চাই যে আপনি আসলে কোন প্রেক্ষিতে আপনি ছাত্রলীগটাকে দেখতেছেন, যে এই যে জনগণের যে আসলে যে একটা প্রবণতা বলেন বা সবকিছুতেই বলতে গেলে যে সোজা সাপটা কথা যদি বলি, যে বাংলাদেশে কোনো অপকর্ম হয়েছে সেটার সাথে ছাত্রলীগ জড়িত, জনগণের কাছে আম জনতার কাছে কিন্তু জিনিসটা মোটামুটি এরকম হয়ে গেছে। তো আপনি কি বলবেন এই আমার এই মানে কথাতে? জি, প্লিজ। ধন্যবাদ সানি। ধন্যবাদ। আসলে প্রথমে বলতে চাই যে ছাত্রলীগ কোনো রাতারাতি গজিয়ে ওঠা বা নামগোত্রহীন সংগঠন নয়, কিন্তু ইতিহাসের প্রতিটি জি, বাঁকে তাদের রয়েছে গৌরবময় অংশগ্রহণ, দীপ্ত পদচারণা, ত্যাগের অনুকরণীয় দৃষ্টান্ত। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ছাত্ররাই কিন্তু স্বাধীনতার প্রথম বীজটি বপন করেছিল। 1956, 58, 62, 66, 68, 69, 71-এ ছাত্রলীগ রচনা করেছে কিন্তু যুগান্তকারী ইতিহাস। এই গৌরবের ইতিহাসে ছাত্রলীগের নাম ভাঙিয়ে কিছু কুলাঙ্গার ফায়দা লুটবে, এটা বাংলাদেশ ছাত্রলীগ মেনে নিতে পারে না, পারবেও না। বাংলাদেশ অবশ্যই, ছাত্রলীগ অবশ্যই। বাংলাদেশ আমি আপনার সাথে একটা জায়গায় একমত যে ছাত্রলীগের বা যে কোনো দলের কিছু মানুষের জন্য পুরো একটা সংগঠনকে আসলে টোটালি দোষারোপ করা, এটা কোনোভাবেই সম্পৃক্ত না। এরা মোটেই। কোনোভাবেই মানে কি বলবো, সুশোভনও না। কারণ একটা আহ, সব জায়গাতেই ভালো খারাপ থাকে। তো একটা ভালো থাকবে, একটা জি, খারাপ থাকবে, অবশ্যই। এটাই স্বাভাবিক। প্লিজ জি, কন্টিনিউ। জি, অবশ্যই। জি। আহ, তো এখানে দেখা যাচ্ছে যে সাধারণ একটা, এখানে কিন্তু যারা আমাদের বিরোধী দলীয় নেতা কর্মী আছে, বিরোধী দলীয় ছাত্র সংগঠনগুলো আছে, তারা কিন্তু ওতপ্রোতভাবে এবং প্রত্যক্ষভাবে কিন্তু সজাগ, যেভাবে হোক বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্য, গৌরব, উজ্জ্বল, এটাকে কোনোভাবেই কমানো যায় কিনা, নামানো যায় কিনা, এটা নিয়ে আসলে এতে করে তাদের কোনো লাভ নাই, এতে করে তাদের কোনো লাভ নাই। আমাদের বোঝা উচিত, জানা উচিত, মনে রাখতে হবে যে অপরাধী সে অপরাধী, যে ধর্ষক সে ধর্ষক। সে তার পরিবার বা সে কোন এলাকায় থাকে, কোন জেলায় থাকে, কোন ডিভিশনে থাকে, কোন দল করে, কোন ধর্ম নিয়ে সে জীবন যাপন করছে, আসলে এটা নিয়ে, এটা ভেবে আমাদের দোষারোপ করা উচিত না। আমি আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা দু একজন ছাত্রলীগের অপকর্মের জন্য পুরো ছাত্রলীগকে দোষ দিচ্ছেন। আজকে আমরা দেখছি, বিভিন্ন নিউজের মাধ্যমে দেখছি, বাবা মেয়েকে ধর্ষণ করছে। তাহলে কেন পৃথিবীর সব বাবাকে বা বাংলাদেশের সব বাবাকে কেন দোষারোপ করছেন না? মসজিদের ইমাম যখন আহ মসজিদের ইমাম যখন পাশের বাড়ির কোনো প্রতিবেশী কোনো মেয়েকে ধর্ষণ করছে, তাহলে বাংলাদেশের সব মসজিদের ইমামকে কেন আপনি দোষ দিচ্ছেন না? গির্জায় যখন গির্জার ফাদার যখন ধর্ষণ করছে, কেন দোষ দেওয়া হচ্ছে না? মাদ্রাসার শিক্ষক যখন ছাত্রকে বলাৎকার করছে, কেন তাকে দোষ দেওয়া হচ্ছে না? শুধু ছাত্রলীগকে কেন দোষ ট্রু, দিতে হবে? ট্রু, আসলে এটা ট্রু, এটা এটা ট্রু। তাদের একেবারে এটা আসলে কি বলবো, এটা নিম্নমানের যে মস্তিষ্ক, আসলে এটারই প্রমাণ দেয় তারা। আপনি জানেন যে হচ্ছে ছাত্রলীগ দাবি করেছে, ছাত্রলীগ আজকে ধর্ষণ নিপীড়নের ঘটনায় জড়িত সকল আসামি এবং পৃষ্ঠপোষকদের অনতিবিলম্বে গ্রেপ্তার, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করা এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে
বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক কিন্তু বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হয়েছে, এবং প্রত্যেকটা জেলা উপজেলায় ছাত্রলীগ কিন্তু দুই দিন আগে মোমবাতি প্রজ্বলন করেছে, মানববন্ধন করছে, তারা ধর্ষকদের ফাঁসি চাই। আমার নেতা আমাদের কুষ্টিয়াবাসীর গর্ব, কুষ্টিয়া মাটিয়া মানুষের নেতা, জননেতা জনাব মাহবুবুল হানিফ সাহেব কিছুদিন আগে একটা আইবি প্রোগ্রামে তিনি বলেছেন যে যারা ধর্ষক তাদের জন্য কোনো কাঠগড়ায় নাই, তাদেরকে সরাসরি ক্রসফায়ার দেওয়া হোক। আমি নেতার গলা মিলিয়ে সুরের সাথে সুর মিলিয়ে আমিও এটাই বলতে চাই, ধর্ষকদের কোন রকম কাঠগড়ায় দাঁড় করানোর দরকার নাই, তাদেরকে সরাসরি ক্রসফায়ার দেওয়া হোক। জি, ধন্যবাদ। ধন্যবাদ প্রিন্স। আমি আপনার কাছে আরেকটা কোশ্চেন করতে চাই প্রিন্স এবং মেহেদী ভাই, দুজনের কাছে আমার একটা কোশ্চেন থাকবে, দুজনের কাছেই বলতে গেলে কোশ্চেনটা থাকবে। কোশ্চেনটা হচ্ছে, আমি আজকে রায় হয়েছে যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছে যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমার এই বিষয়ে একটু কথা আছে, আমি একটু বলি যে আসলে ধর্ষণ যখন ঘটে, কোনো কিছুতে ধর্ষণ যখন একটা ইনসিডেন্ট ঘটে যায়, ধর্ষণের মতো একটা গুরুতর অপরাধ যখন ঘটে যায়, তখন কিন্তু দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেঁচে থাকে, ভিকটিম বেঁচে থাকে, তাকে চিকিৎসা দেওয়া হয় এবং দণ্ড, আমি কোট করে বলতেছি, যখন কিনা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, তখন কি আর এই যে ভিকটিম তার কি আর বেঁচে থাকার কোনো অবকাশ থাকবে? যে কিনা মানে আমি বুঝাইতে চাচ্ছি যে যে কিনা ধর্ষণ করবে, সে কি তাকে বাঁচায় রাখবে আর কখনো? আপনার কাছে কি মনে হয় মেহেদী ভাই? আমি প্রথমে যাব মেহেদী ভাইয়ের কাছে এবং তারপর যাব আব্দুল মামুন প্রিন্স আপনার কাছে। মেহেদী ভাই। ধন্যবাদ সানি। আপনি এই প্রধানমন্ত্রীর কথাটার ডিক ডাউনে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনি যখন চিন্তা করছেন আসলে বাঁচে থাকা বা বাঁচিয়ে রাখা, দেখেন আপনি যখন মানে কোন ধর্ষক যখন ধর্ষণের উদ্দেশ্যে যাচ্ছে, আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমি কিন্তু জাস্ট অ্যানালাইসিস করতেছি, আমি ফর দ্য টাইম বিং আমি আপনাকে বলে নিই যে জাস্ট ডিক ডাউন করতেছি তার এই রাইটার বিরুদ্ধে। আমি বলি নাই যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে বা হবে না, আমি কিন্তু এটা বলি নাই। আমি বলতেছি মৃত্যুদণ্ড অনেক প্রকারের হতে পারে, বাট কোন ওয়েতে হলে সেটা ভালো হবে সেটা কিন্তু আমরা জানি না। বাট বাংলাদেশে যে প্রথাগত যে সিস্টেম আছে যে ফাঁসিতে ঝুলাইয়ের মৃত্যুদণ্ড, আসলে এটা যদি মানে না হয়ে যদি অন্য কোনো শাস্তির ব্যবস্থা যদি করা যায়, সেক্ষেত্রে মানে যদি করা যায়, আমার মনে হয় যে আপনার কি মতামত আর কি? না না ঠিক আছে সানি, আমি ঠিক ওইটা বলতে চাই না যে আপনার ডিক ডাউনের, আমি বলতে চাইছি যে যখন ধর্ষণের উদ্দেশ্যে যাচ্ছে বা ধর্ষণ করছে, সে কিন্তু ইকুইপড হয়ে যাচ্ছে না, তার কিন্তু মাথায় এই নিয়াটা থাকছে না, সে তাকে খুন করবে। খুন করার জন্য ধর্ষণ করা কোনো প্রায়র অ্যাক্টিভিটিস না। খুন করা একটা আলাদা মোটিভ, ধর্ষণ করা আর একটা আলাদা মোটিভ। অতএব মানে ব্যাপারটা এমন না যে আসলে ধর্ষক ওই নারীকে, ভিকটিমকে খুন করার পরিকল্পনা করছে, খুন করেই ফেলবে। কিন্তু সে যেটা করছে, আমি যদি খুন হয়ে যায়, মরে যায়, তাহলে তো আমি সারা জীবনের জন্য চলে গেলাম, আমার কোনো টেনশন থাকলো না। কিন্তু আমি এমন একটা ক্ষত চিহ্ন নিয়ে সারা জীবন বেঁচে থাকছি যে এই ক্ষতটা আমি কখনোই ভুলে যেতে পারবো না, যেটা কিনা খুনের থেকে কয়েক গুণ বড় ধরনের অপরাধ। অতএব ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত, এটাই আমিও প্রধানমন্ত্রীর সাথে একমত। আপনার দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে আসলে কোন ওয়েতে ব্যাপারটা হওয়া দরকার ছিল। আপনি যদি দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে ধর্ষককে পরিবারের হাতে তুলে দেওয়া হয় যে তুমি একে যেভাবে খুশি সেভাবে মারতে পারো। সৌদি আরবে কি করা হয়, জুমার নামাজের পর সবাই পাথর ছুঁড়ে মারে। অন্যান্য দেশেও আমি এরকম 20টা দেশের নাম আপনি অ্যানেকজার করলে পেয়ে যাবেন যে যেখানে কোনো কোশ্চেন ছাড়াই মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়। তো আমার দেশে সেটা হওয়া উচিত এবং খুব স্ট্রিক্টলি হওয়া উচিত, এমন ভাবে শাস্তি দেওয়া উচিত যাতে প্রত্যেকটা ধর্ষণের আগে চিন্তা করে যে আমি আসলে কি ধরনের অপরাধ করতে চাচ্ছি। রাইট রাইট রাইট, এইটাই হচ্ছে মেন আমার পয়েন্টটা ছিল আসলে এটাই, যে আসলে মৃত্যুদণ্ডের চেয়ে আসলে যদি কোনোভাবে বা সামাজিক যে আসলে ধর্ষণ আসলে বলতে গেলে একটা মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের একটা অবক্ষয় আমরা বলতে পারি। হ্যাঁ, তো এটা নিয়ে লং ডিসকাশন করা যাবে যে সামাজিক মূল্যবোধ কেন অবক্ষয় হয় বা কি ঘটে, সেটা নিয়ে অন্য আরেকদিন গল্প করা মানে আলোচনা করা যাবে। বাট থিং ইজ
যদি কিনা আমরা বুঝাতে মানে ব্যর্থ হই যে তুমি যদি ধর্ষণ করতে যাও তাইলে তোমার জন্য এইটা অপেক্ষা করতেছে, এই জিনিসটা যদি তোমাকে বোঝানো যায়, তাহলে আমার মনে হয় যে ধর্ষণ আমাদের সময় প্রায় শেষ। প্রিন্স। জি জি, ধন্যবাদ সানি। আসলে এই কোশ্চেনটা আমাদের দুজনকে একসাথে করা হয়েছে। প্রথম আমাদের আরেক অতিথি মেহেদী সাহেব, উনি অ্যান্সারটা খুব সুন্দরভাবে দিয়েছেন। আসলে আমি তার সুরেই সুর মেলাতে চাচ্ছি যে আসলে ধর্ষণ এবং খুন দুইটা কিন্তু আলাদা আলাদা মোটিভ। তো সেক্ষেত্রে সে ধর্ষণ করার পর তার যদি শাস্তি যদি ফাঁসি কার্যকর, এটা যদি সে নিশ্চিত থাকে, তাহলে সে যাকে ধর্ষণ করছে তাকে বাঁচিয়ে রাখবে কিনা, আসলে সেটা পরের ব্যাপার। প্রথমে আমি বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেটা বলেছেন, ধর্ষকের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমি সেটাকে একমত পোষণ করছি। বাংলাদেশ ছাত্রলীগেরও দাবি এটাই ছিল। বাংলাদেশ আপামর ছাত্রলীগের এটা দাবি ছিল। আমার একান্তভাবে আমি একজন মানুষ হিসেবে এটাও আমার দাবি। এবং দৃষ্টান্তমূলক শাস্তিটা দেওয়া উচিত। দৃষ্টান্তমূলক শাস্তিটা দেওয়া উচিত, যেটা দেখে, যেটা জেনে, যেটা শুনে আর কোনো ধর্ষক যেন এরকম নিকৃষ্ট জঘন্য এই কাজটির দিকে যেন না যাই। আরেকটা আমি বলতে পারি যে হ্যাঁ, ধর্ষকের শাস্তি যে মৃত্যুদণ্ড, এই ব্যাপারে আমার মনে হয় যে কিছু ব্যাপার স্কুল কলেজে কোনো সেমিনার করে ব্যাপারগুলো শিক্ষাটা দেওয়া উচিত, বা বিভিন্ন আহ এটা দেওয়া উচিত, ছোটরা যেন প্রথম থেকেই এটা শুনে বা এটা শিখে বড় হতে পারে। জি, ধন্যবাদ। ধর্ষণের যে বিষয়, শাস্তির বিষয়টা ইনক্লুডিং করে দেওয়া যায়। ধন্যবাদ প্রিন্স, আব্দুল মামুন প্রিন্স, এবং ধন্যবাদ মেহেদী হাসান ভাই আপনাদের আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আজকে আমাদের প্রোগ্রামটি দেখলেন। আমাদের প্রোগ্রামের ইন্টারপ্রিটেড বাই প্যাপিরাস উইথ হোসনাইন আর সানি এয়ার্ড হবে এভরি ফ্রাইডে 9 PM. So wish you best of luck for next episode. Thank you. ধন্যবাদ।